হ্যালো, শোনা যায়? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা ক্লাস স্টার্ট করি। তোমরা যারা আসবা আসতে থাকো। আমরা শুরু করে দিই, ঠিক আছে? তো আজকের ক্লাসটা আজকে যেটা বলেছিলাম যে রেগুলারলি আমাদের এই সময় 303 এর ক্লাস হয়, বাট 303 এর ক্লাসটা আমরা সম্ভবত কালকে নেব। কালকে তোমাদের কি 3:30টায় কোনো অন্যান্য ক্লাস আছে? একটু সিআর বা কেউ একজন রেসপন্স করো। ম্যাম, এখন পর্যন্ত দেওয়া হয়নি কোনো ক্লাস। এখন পর্যন্ত ক্লাস নাই। ওকে, যদি ক্লাস না থাকে তাহলে কালকে সি সেকশনেরও ক্লাস 3:30টায়। সো আমি চাচ্ছিলাম তোমাদের দুইটা সেকশনকে একসাথে নিয়ে নিই। এটা 303 এর ক্লাসটা যেহেতু থিওরি ক্লাস আছে, সো এটা আই গেস সমস্যা হবে না। ওকে, সো আজকে আমরা যেটা শুরু করব, আমরা গত ক্লাসে কি দেখেছিলাম? গত ক্লাসে আমরা দেখেছিলাম স্ল্যাব ব্রিজ, যেটাকে আমরা বলছি। স্ল্যাব ব্রিজের ক্ষেত্রে যেটা হয়, দুই সাইডে দুটো সাপোর্ট থাকে এবং দুইটা সাপোর্টের উপরে আমরা একটা স্ল্যাবকে কাস্ট করি এবং সেই স্ল্যাবের উপর দিয়ে আমাদের ভেহিকেল গুলো পাস করে। সো সেই ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? স্ল্যাব ব্রিজের ক্ষেত্রে আমাদের মেইন দুইটা কম্পোনেন্ট হচ্ছে, একটা হচ্ছে স্ল্যাব বা ডেক, যেটার উপর দিয়ে গাড়ি পাস করবে, এন্ড সেকেন্ড আরেকটা কম্পোনেন্ট আমরা ডিজাইন করেছিলাম, সেটা হচ্ছে এজ বিম বা যেটাকে আমরা কার্ভ বলে থাকি। তো সিমিলারলি আমরা আজকে আরেক ধরনের ব্রিজ ডিজাইন দেখব, যেটাকে আমরা বলছি ডেক গার্ডার ব্রিজ ডিজাইন। এখন ডেক গার্ডারের মধ্যে দুই রকমের ডেক গার্ডার হতে পারে। অনেক ক্ষেত্রে আরসিসি রিইনফোর্সড দিয়েও আমরা ডেক গার্ডার করতে পারি এবং প্রি স্ট্রেসড কংক্রিট দিয়েও আমরা ব্রিজ ডিজাইনিং এর ক্ষেত্রে বা ডেক গার্ডার যেটা, সেই ডেক গার্ডারটা আমরা ডিজাইন করতে পারি। সো আমরা আজকে থেকে যেটা শুরু করছি সেটা হচ্ছে ডেক গার্ডার ব্রিজ যেহেতু আমরা আর কি প্রি স্ট্রেসড ফোকাস রেখে আমরা করব, সো আমাদেরকে আগে একটা প্রি স্ট্রেস সম্পর্কে ধারণা রাখতে হবে। তোমাদের সম্ভবত কোনো কোর্সে ডিটেইলসে সম্ভবত প্রি স্ট্রেস ছিল না, নাকি এটা কি এইবারের কোর্সের মধ্যে 3-2 তোমাদের যেটা আরসিসি পড়ানো হচ্ছে সেখানে কি প্রি স্ট্রেস আছে? প্রি টেস্ট আছে, কিন্তু মিডের পরে মনে পড়ানো হবে। হ্যাঁ, সো স্বাভাবিকভাবে তোমাদের আসলে প্রি স্ট্রেস নিয়ে সেরকম কোনো ধারণা নাই। সো ফার্স্টে আমরা প্রি স্ট্রেস গার্ডার ডিজাইন শুরু করার আগে আমার মনে হয় তোমাদেরকে একটা অ্যাটলিস্ট প্রি স্ট্রেস নিয়ে বেসিক ধারণাটা দেওয়া জরুরি। আদারওয়াইজ তোমাদের জন্য জিনিসটা বোঝা ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার দিই, দাঁড়াও। দেখা যাচ্ছে স্ক্রিন? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিন যদি দেখা যায়, আমরা এটা একটা বেসিক তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য, বেসিক্যালি যে প্রি স্ট্রেস ডিজাইনগুলো কি এবং প্রি স্ট্রেসে আসলে কি হয় সেটার জন্য আমরা প্রথমে স্লাইটলি একটু থিওরিটিক্যাল সাইডে ডিসকাশন করব। এরপরে আজকের যে ম্যাথমেটিক্যাল পার্টটা বা আমাদের যে ডিজাইনিং এর যে পার্টটা, সেটা আমাদের যে গত ক্লাসের মতনই, গত ক্লাসে আমরা যে স্ল্যাব ডিজাইনটা দেখেছিলাম, আজকেও আমরা সিমিলারলি একটা স্ল্যাব ডিজাইনই করব। এক্ষেত্রে প্রি স্ট্রেস ব্রিজের ক্ষেত্রে ব্রিজের যে ডেকটা, সেই ডেকটার আমরা ডিজাইনিংটা করব। সো সেটা আগের ক্লাসের মতোই। সো ফার্স্টে আমরা দেখি যে আমাদের যে প্রি স্ট্রেস কংক্রিট গার্ডার ব্রিজ হবে, সেই গার্ডার ব্রিজটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে। এখানে আমরা কিছু আমাদের দেশের বিভিন্ন ধরনের গার্ডার ব্রিজ যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা দেখাচ্ছি। এই ব্রিজটা যেরকম শরীয়তপুরের মাওয়া ভাঙ্গা হাইওয়ে, যারা এই রোডে রোজ যাতায়াত করেছো এই ব্রিজটা দেখেছো আই গেস। সো প্রি স্ট্রেস ব্রিজের ক্ষেত্রে কি হয়, আমরা নর্মাল যে আমাদের গত ক্লাসে স্ল্যাব ব্রিজ ডিজাইন করেছিলাম, স্ল্যাব ব্রিজ ডিজাইনিং এর ক্ষেত্রে আমাদের দুই সাইডে দুইটা সাপোর্ট ছিল এবং সাপোর্টের উপরে আমাদের জাস্ট স্ল্যাবটা ছিল। বাট আমাদের প্রি স্ট্রেসড ব্রিজ বা গার্ডার ব্রিজ যেটা, সেই ক্ষেত্রে কি হবে দেখো, এই ছবিটাতে দেখা যাচ্ছে যেরকম যে আমাদের মেইনলি পায়ার্স থাকছে বিভিন্ন ধরনের এবং সেই পায়ার্স গুলোকে সাপোর্ট করছে বা পায়ার্স গুলোর উপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এক বা একাধিক গার্ডার দেখা যাচ্ছে।
এই গার্ডারগুলোকে যে দেখা যাচ্ছে, এই গার্ডারগুলোকেই বেসিক্যালি আমরা প্রি-স্ট্রেসড কংক্রিটের থ্রুতে ডিজাইন করি, বা এই গার্ডারগুলো সবগুলোই প্রি-স্ট্রেসড কংক্রিট দিয়ে ডিজাইন করা হয়। এই গার্ডারের উপরে আমাদের স্ল্যাবটা বসে এবং তার মাধ্যমে আমাদের ফোর্সটা, তার মানে ফার্স্টে স্ল্যাবে আসছে, স্ল্যাব থেকে আমাদের গার্ডারে যাচ্ছে, গার্ডার থেকে দেন আমাদের ট্রান্সমিটেড হয়ে আমাদের পায়ার্সের থ্রুতে ফাউন্ডেশনে চলে যাচ্ছে। সো আমাদের এখানে যখন আমরা স্ল্যাব ডিজাইন করব, স্ল্যাব ডিজাইনিং এর ক্ষেত্রে মেইন বেসিক ডিফারেন্সটা দেখবা। আমরা গত ক্লাসে যেটা করেছি, গত ক্লাসে কি করেছিলাম, গত ক্লাসে দেখা গেছে যে স্ল্যাবের ক্ষেত্রে স্ল্যাবের যে মেইন রিইনফোর্সমেন্টটা রয়েছে সেটা ট্রাফিক যেটা আছে আমাদের মেইন যে ট্রাফিক যে ফ্লো যেই লাইন বরাবর হচ্ছে ট্রাফিকের, আমরা কি করেছি ট্রাফিকের প্যারালালে মেইন রিইনফোর্সমেন্টটা দিয়েছিলাম। বাট এই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ট্রাফিক যেই বরাবর যাচ্ছে ট্রাফিকের পারপেন্ডিকুলারে আমরা মেইন রিইনফোর্সমেন্টটা দিব। এটাকে কাইন্ড অফ তোমরা যখন হচ্ছে টু ওয়ে স্ল্যাব ডিজাইন করেছো না, তখন কি হয়েছিল, টু ওয়ে স্ল্যাব না ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রেও কি হয় যে সাপোর্ট গুলো কোনগুলো, সাপোর্ট গুলো তখন তোমার বেসিক্যালি এই যে গার্ডার গুলো, যে এই গার্ডার গুলো কিন্তু তখন সাপোর্ট হিসেবে কাজ করছে। সো আমাদের যে ডিফ্লেকশনটা সমস্যা হচ্ছে, না ম্যাম শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ সরি, না সেটা শোনা যাচ্ছে, ঠিক আছে আমি একটু দেখাই। সো ধরো এটা আমাদের ব্রিজটাকে যদি আমরা ক্রস সেকশন নেই একটা, তো এরকম প্রতিটা আমাদের সাপোর্ট বা যেগুলো আমাদের বিম বা গার্ডার যেটা, সেটাকে আমরা এইভাবে দেখাচ্ছি। এই আমার গার্ডার গুলো, যে বক্স বক্স চারকোনা যেটা, এবং উপরে যেটা আছে উপরে আমাদের ডেক। সো এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে যখন আমাদের মোমেন্ট যেটা আসবে বা ট্রাফিক ফ্লো এর কারণে বা লোডের কারণে যে মোমেন্টটা হবে, মোমেন্ট ডিফ্লেকশনটা তখন কোন বরাবর যাবে, এইভাবে ডিফ্লেক্ট হবে। তাই তো, এটা বোঝা যায়। জি ম্যাম। সো আমাদের ডিফ্লেকশনটা যেই দিক হবে সেই ডিফ্লেকশনটাকে আমাদের রেজিস্ট করার জন্যই আমাদেরকে মেইন রিইনফোর্সমেন্ট যেটা সেটাকে প্রোভাইড করতে হয়। যেই কারণে দেখবা যে আমরা যখন এই গার্ডার ব্রিজ ডিজাইন করব, গার্ডার ব্রিজের ক্ষেত্রে স্ল্যাবের যে মেইন রিইনফোর্সমেন্ট সেটা পারপেন্ডিকুলার টু দ্য ট্রাফিকে যাবে। আচ্ছা, তো এটা আমরা আরো ডিটেইলসে ভিতরে দেখব যে কেন কি হচ্ছে। তো গার্ডার ব্রিজটা কি বা গার্ডার ব্রিজগুলো দেখতে কিরকম হয় এটা আমরা দেখালাম, যে এখানে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, ধরো এটা আমাদের একটা গার্ডার, এটা গার্ডার, গার্ডার, এগুলো সবে আমাদের গার্ডার হিসেবে যাবে। তো এখানে আমাদের বিভিন্ন কম্পোনেন্ট গুলোকে আমাদেরকে দেখানো হচ্ছে, যে যেরকম উপরের যেটা, উপরেটা হচ্ছে পিসি গার্ডার ব্রিজ বা প্রি-স্ট্রেসড কংক্রিট গার্ডার, এই উপরেরটা হচ্ছে পাইল ক্যাপ বা পিয়ার ক্যাপ, পাইল ক্যাপ না সরি পিয়ার ক্যাপ এটা। তারপর আমাদের যে ব্রিজের পায়ার থাকে সেই পায়ার গুলো যখন আমরা ডিজাইন করতে যাব, ডিজাইনিং এর ক্ষেত্রে দেখবো যে প্রিসি গার্ডার এর ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন এই যে দুই তিনটা যে গার্ডার আমাদের রয়েছে পরপর সেগুলোকে কানেক্টেড করা হয়, এবং যেটা দিয়ে করা হয় সেটাকে আমরা বলি ডায়াফ্রাম। এছাড়া কিছু এক্সপানশন কন্ট্রাকশন এই রিলেটেড কিছু গ্যাপ দিতে হয় ব্রিজের মধ্যে, সেই রিলেটেড কিছু গ্যাপ রয়েছে, কিছু আউটলেট রয়েছে, ড্রেনেজের জন্য আউটলেট দিতে হয় বৃষ্টির পানি টানি যাতে না জমে। এগুলো বেসিক যে কোনো ব্রিজের ক্ষেত্রে মেইন এলিমেন্ট হিসেবে থাকে। সিমিলার ছবি আরেকটা অ্যাঙ্গেল থেকে জাস্ট দেখানো হচ্ছে। তো আমরা ডিজাইনিং এর ক্ষেত্রে বেসিক্যালি আমাদের রেফারেন্স ম্যাটেরিয়াল যেগুলো, সেই রেফারেন্স ম্যাটেরিয়াল গুলো আমি তোমাদেরকে আপলোড করে দেবো আজকে বা কালকের মধ্যে, বা যেটা আমরা ফলো করছি এক্ষেত্রে আমরা অ্যাস্ট্রো এলআরএফডি ডিজাইনের যে স্পেসিফিকেশনটা রয়েছে সেগুলো দেখছি। এবং প্রি-স্ট্রেসের ক্ষেত্রে প্রি-স্ট্রেস রিলেটেড তোমরা যে কোনো বই ফলো করতে পারো, টিওয়াই লিনিয়ার বইটা মোস্ট অফ দ্য কেসেস ফলো করা হয়, বাট এছাড়াও আসলে এখন অনেক আপডেটেড বই রয়েছে, আমার মনে হয় তোমরা আপডেটেড বইগুলো ফলো করাটা বেটার। বাট আই গেস যেহেতু আমাদের কোর্সের সাথে ডিরেক্টলি তোমাদের প্রি-স্ট্রেস রিলেটেড আলাদা ম্যাথ আসবে না, সো আমরা ক্লাসে যেটা ডিসকাস করছি সেটাই এনাফ। বাট ফার্দার তোমাদের কারো যদি ইন্টারেস্ট থাকে সেই ক্ষেত্রে তোমরা দেখতে পারো। এন্ড তোমাদের যেহেতু আরসিসির মধ্যে প্রি-স্ট্রেসটা রয়েছে অলরেডি, প্রি-স্ট্রেসটা সেখানে যখন পড়াবে তখন প্রবাবলি তোমাদের টিওয়াই লিনের বইটাই ফলো করা হবে। তোমাদের তো আশরাফ স্যার সম্ভবত পড়ান আরসিসি, তাই না?
জি ম্যাম। আচ্ছা, বুঝলে সেই ক্ষেত্রে স্যার তোমাদেরকে আরো ডিটেলসে বোঝাতে পারবে। সরি। ওকে, সো দেখো, তো আমরা ফার্স্টে প্রি স্ট্রেসের ক্ষেত্রে প্রি স্ট্রেসের কনসেপ্টটা আমরা বুঝি কিনা সেই জিনিসটা আমাদেরকে দরকার। তোমাদেরকে গত সেমিস্টারে আমি আর্চ পড়িয়েছিলাম। আর্চটার বা আর্চ প্রোভাইড করার আমাদের উদ্দেশ্যটা কি? আর্চ মেইন আমরা প্রোভাইড করি এই কারণেই যে আমাদের কংক্রিট গুলো কম্প্রেশনে অনেক বেশি লোড নিতে পারে, বা কম্প্রেশনে এটার শক্তি অনেক বেশি, বাট এটার টেনশন ক্যাপাসিটিটা খুবই কম থাকে। সো যার কারণে আমরা যদি আর্চ তৈরি করি অলরেডি সেই ক্ষেত্রে এক ধরনের হকড একটা শেপ তৈরি হয়ে যায়। সো আমাদের যখন লোডটা আসে, এটা যেহেতু অলরেডি কম্প্রেশনে রয়েছে, এটা তখন সেই লোডটাকে ক্যারি করে ব্যালেন্স করতে পারে। এই যে আর্চ শেপটার যে আইডিয়াটা, এই জিনিসটাকে পরবর্তীতে কাজে লাগিয়ে আমাদের যে প্রি স্ট্রেস কংক্রিট, সেই প্রি স্ট্রেস কংক্রিটের আইডিয়াটা এসেছে বা সেটা থেকে এসেছে। সো আই গেস আমি একটা শর্ট ভিডিও দেখাই তোমাদেরকে, সেই শর্ট ভিডিওটা দেখালে তোমাদের জন্য জিনিসটা বোঝাটা একটু ক্লিয়ার হবে। আচ্ছা, তোমরা কি সাউন্ড শুনতে পাও? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ভিডিওর সাউন্ডটা তাহলে শোনা যাবে না, তাই তো? আচ্ছা, যদি ভিডিওর সাউন্ড শোনা না যায় সমস্যা নেই। পাওয়া যায়। হুম? হেডফোন ইউজ করলে হেডফোনটা যদি খোলা হয় তাহলে সাউন্ড পাওয়া যায়। আচ্ছা, আমি হেডফোন খুলে দিলে শুনতে পাবা, তাই তো? আচ্ছা, দাঁড়াও দেখি। Necessary to provide a brief overview এখন of কি শোনা traditionally যাচ্ছে? reinforced concrete beams for comparison. Concrete is very Yes, strong in ma'am. compression. Okay. আচ্ছা, যদি শোনা যায় আমরা একটু দেখি। Before we explain, it's necessary to provide a brief overview of traditionally reinforced concrete beams for comparison. Concrete is very strong in compression, but only 1/10 as strong in tension. So if we make a beam of pure concrete and apply a bending load, the top half gets compressed while the bottom half is in tension. This tension zone in the bottom half will form cracks that propagate until the whole beam fails. This is where reinforcing steel comes in. Primary structural bars are generally placed in the tension zone. So, when the concrete cracks, the reinforcing steel takes the tension load. There are other types of bars, such as for controlling thermal effects, but that's beyond the scope of this video. It's also worth keeping in mind that a cantilever that usually combines steel, which actively engages the pre-stressed one. সো বেসিক্যালি যেটা আমরা দেখলাম যে যখন আমাদের এই ক্ষেত্রে নর্মাল যে আরসিসি বারগুলো রয়েছে বা আরসিসি কংক্রিট মেম্বার্স, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে আমাদের কম্প্রেশন টপ জেনারেলি মোস্ট অফ দ্য কেসেস আমাদের বটমে আমরা ধরি টেনশন আসে, টপে কম্প্রেশন আসে, যদি না সেক্ষেত্রে আমাদের ক্যান্টিলিভার ব্রিজ বা ক্যান্টিলিভার বিম হয়। সো এই ক্ষেত্রে আমাদের যেখানে আমাদের টেনশন আসছে সেখানে আমরা রিইনফোর্সমেন্ট প্রোভাইড করি, বাট এই জিনিসটার না হলে কি হয়, না হলে ক্র্যাক ফর্ম করতে পারে। সো এটার আইডিয়াটা কি আমরা যাতে পরবর্তীতে কাজে লাগাতে পারি, সেখান থেকে আমাদের প্রি স্ট্রেসের Look ডিজাইনটা first আসছে। at precast, pre-tensioned concrete. For this beam, first, the cables are placed in a form, and then they're tensioned. Next, the concrete is poured, and then allowed to cure. Once cured, the cables can be released from the tensioning forms. Now, the pre-stressed cables will contract. This induces compression in the bottom half as part of manufacturing, sort of like a cambering effect. Once the beam begins taking load, it still applies tension on the bottom half, but this ওকে, সো এখানে যেটা দেখাচ্ছে যে আমাদের নর্মালি যেহেতু আমাদের টপে কম্প্রেশন আসে এবং বটমে টেনশন আসে, আমরা প্রি স্ট্রেসটার ক্ষেত্রে যেটা করি, আমরা অলরেডি
সেই কংক্রিটটাকে বা কংক্রিটটা এই ক্ষেত্রে দুইভাবে কাস্টিং করা যায়। একটা হচ্ছে আমরা প্রি কাস্ট করতে পারি অথবা মানে প্রি টেনশনিং করতে পারি কেবলটাকে, অথবা পোস্ট টেনশনিং করতে পারি। তো এই যে মেথডটা দেখাচ্ছে এটা মোস্টলি হচ্ছে গিয়ে প্রি টেনশন মেথডের ক্ষেত্রে। সো প্রি টেনশনের ক্ষেত্রে আমাদের যেটা করা হয় প্রথমে আমাদের যে কেবলটা রয়েছে কেবলটাকে টেনশনে রাখা হয়, form, কেবলটাকে টেনশনে রাখা কেবলটাকে রাখা হয়, And then দেন the হচ্ছে tension সেটাকে টেনশন connects প্রয়োগ the করা হয়। concrete support and then allowed to cure. এরপরে আমাদের যে কংক্রিট রয়েছে কংক্রিটটাকে পোর করলাম, কংক্রিটটা কাস্ট হলো, সেটা স্ট্রেংথ গেইন করলো। Once cured, the cables can be released from the tensioning forms. এরপরে আমাদের যে টেনশন দুই সাইডে অ্যাপ্লাই করা হচ্ছিল সেই অংশটাকে আমরা কেটে দিলাম। সো স্বাভাবিকভাবে কি হবে যে সেটা তো অলরেডি একটা টেনশনে সেটাকে টান টান করে রাখা ছিল, এখন যদি সেটা রিলিজ করা হয় সো তখন কেবলটা কম্প্রেসড হয়ে যাবে। কেবলটা যেহেতু অলরেডি আমাদের টেনশনের সাথে কংক্রিটের সাথে আমাদের যে রিইনফোর্সমেন্ট রয়েছে তার মধ্যে এক ধরনের বন্ড রয়েছে, Now, সেটার the কারণে pre-stressed cables will contract. যখন আমাদের কেবলটা কন্ট্রাক্ট করবে আমাদের যেই বা কংক্রিট যেই সেকশনটা রয়েছে সেই সেকশনটার মধ্যে কন্ট্রাকশন আসবে, যার কারণে কি হবে এটা অলরেডি নিচের অংশটাতে প্রি কম্প্রেশন চলে আসে এবং উপরের অংশটাতে প্রি টেনশন চলে আসে। অর্থাৎ রেগুলার যে শেপটা হবে রেগুলার শেপে কি হতো নিচে আমাদের টেনশন আসতো উপরে কম্প্রেশন আসতো। এই ক্ষেত্রে এটাকে অলরেডি উল্টা করে বা করে আমাদের অনেকটা আর্চ শেপের মতো চলে আসছে, উপরে অলরেডি কম্প্রেশন আছে নিচে কি আছে সরি নিচে হচ্ছে গিয়ে আমাদের কম্প্রেশন রয়েছে উপরে আমাদের টেনশন রয়েছে। This induces compression in the bottom half as part of manufacturing, sort of like a cambering effect. Once the beam begins taking load, it's সো যখন আমাদের এই লোডটা আসছে আমাদের নিচের অলরেডি যেই কম্প্রেশনটা ছিল আমাদের এক্সট্রা লোড আসার কারণে সেখানে টেনশন আসার কথা, সেই টেনশন এবং কম্প্রেশন মিলে এটাকে একটা ব্যালেন্স সিচুয়েশনে নিয়ে আসতে পারে। সো এই প্রসেসটার মাধ্যমে যেটা সুবিধা হয় আমাদের যে সেকশনগুলো আছে কংক্রিটের সেই সেকশনের ক্যাপাসিটি বা লোড বিয়ারিং এর যে ক্ষমতা সেটা অনেক বেশি বেড়ে যায়, যার কারণে প্রি স্ট্রেসড ডিজাইনগুলো মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে বড় বড় ডিজাইনিং এর ক্ষেত্রে স্পেশালি ব্রিজ ডিজাইনিং এ যখন আমাদের স্প্যানটা অনেক বড় হয়ে যায় প্রচুর লোড সেখানে আসতে পারে, সেই ক্ষেত্রে আমরা তখন প্রি স্ট্রেসড ডিজাইনিং এর মাধ্যমে আমাদের ডিজাইনগুলো করে থাকি। সো প্রি স্ট্রেসের বেসিক আইডিয়াটা কি বোঝা যায়? জি ম্যাম। কি জি ম্যাম করলে আসো ক্লাসে নাকি ঘুমাও? আসি ম্যাডাম। ম্যাম ম্যাম আরেকবার ক্লিয়ার করা ভালো হইতো। আচ্ছা আমি বলি তোমাকে একদম সোজা ভাষায়, যদি হচ্ছে আমাদের এই যে বোর্ড স্ক্রিনে যে লোডিং সিস্টেমটা দেখা যাচ্ছে এইরকম লোডিং এ যদি থাকে তখন কি হয় নর্মালি আমাদের বিমের নিচে আসে টেনশন, উপরে আসে কম্প্রেশন, ঠিক আছে? বাট যদি আমরা প্রি স্ট্রেসিং এর মাধ্যমে আমরা যেটা করি প্রি স্ট্রেসিং এর মাধ্যমে অলরেডি আমরা সেকশনটাকে চেঞ্জ করে উপরে টেনশন রেখে দিই নিচে কম্প্রেশন রেখে দিই, এটা একদম কোনো ধরনের লোড ছাড়া অবস্থায় জাস্ট এটার সেলফ ওয়েটে এরকম ভাবে থাকবে এটা। তো তখন যখন আমার এই যে এক্সট্রা যে উপরের এই লোডগুলো আসবে তখন কি হবে এক্সট্রা লোডগুলো নিচে তৈরি করার কথা টেনশন, কিন্তু নিচে অলরেডি কম্প্রেশনে আছে, সো এই টেনশন এবং কম্প্রেশন মিলে এটা তখন কি হবে এটা একটা ব্যালেন্সড অবস্থায় চলে যাবে। বা সেক্ষেত্রেও যদি আমাদের লোড আরো বাড়তে থাকে সেক্ষেত্রেও সমস্যা নেই, সেক্ষেত্রেও দেখা যায় যে আমাদের যখন প্রি স্ট্রেসড ডিজাইন করি এইটার যে তোমার রিইনফোর্সমেন্ট এবং এটার যে কংক্রিট দুইটাই হচ্ছে হাই স্ট্রেংথ থাকে, হাই স্ট্রেংথ স্টিল এবং হাই স্ট্রেংথ কংক্রিট আমরা ইউজ করি এই ক্ষেত্রে। সো দেখা যায় এটার যে ক্যাপাসিটি এটার ক্যাপাসিটিটা নর্মাল আরসিসি স্ট্রাকচার বা আরসিসি সেকশনের তুলনায় অনেক বেশি থাকে। সো প্রি স্ট্রেস ডিজাইন করলে আমরা দেখা যায় প্রি স্ট্রেস ডিজাইনিং মেম্বার বা সেকশনগুলো আমরা বড় বড় ব্রিজ ডিজাইন বলো যেখানে স্প্যান অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। বোঝা গেছে? জি ম্যাম। ওকে, যদি বোঝা যায় আমরা আবার একটু স্লাইডে ফেরত যাই।
ওকে, সো প্রি টেনশন বা প্রি স্ট্রেসের ক্ষেত্রে আমরা দুই ধরনের দেখি, একটা হচ্ছে প্রি টেনশন সিস্টেম থাকে এবং আরেকটা হচ্ছে পোস্ট টেনশন সিস্টেম থাকে। দুইটার বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেবিলিটি আছে বা ডিফিকাল্টি, সুবিধা অসুবিধা দুইটাই আছে, বাট আমরা জাস্ট একটু মেথডটা কি বা দুইটার প্রসেসটা কি সেটা সম্পর্কে জাস্ট কিছু বেসিক আইডিয়া রাখবো। সো দেখি আমাদের ফার্স্টে যেটা প্রি টেনশনিং সিস্টেম, প্রি টেনশনিং সিস্টেমটা কিভাবে হয়। প্রি টেনশনিং সিস্টেমে আমাদের একটা এন্ড অ্যাবাটমেন্ট থাকলো, সেখানে রেড কালার দিয়ে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের স্টিলের টেন্ডন বা স্টিল রিইনফোর্সমেন্ট, যেটা সেটা রিইনফোর্সমেন্টটা থাকবে। রিইনফোর্সে জ্যাক দিয়ে এটাকে স্ট্রেসিং করা হবে বা এখানে হচ্ছে গিয়ে দুই সাইড থেকে টান দিবে। টান দেওয়ার কারণে এটার মধ্যে এক ধরনের স্ট্রেস ইনডিউস হবে। স্ট্রেস ইনডিউস হওয়ার পরে এটার উপরে কংক্রিট বা এই যে স্টিলটা রয়েছে তার মধ্যে কংক্রিট পোরিং করা হয়। কংক্রিট কাস্ট করার পরে সেটাকে স্ট্রেংথ গেইনের জন্য সময় দেওয়া হয়। স্ট্রেংথ যখন গেইন করে ফেলবে তখন কি হবে, তখন আমরা দুই সাইড থেকে টেন্ডনটাকে কেটে ফেলবো। টেন্ডনটাকে যদি আমরা কেটে ফেলি তখন যেটা হবে যে আগে এই যে দেখো যে পিছনে যে ডট ডট দিয়ে ব্ল্যাক কালারের যে অংশটা সেটা আমাদের প্রিভিয়াস স্টেট, আর রেড কালার দিয়ে যে লাইনটা, এই রেড কালারের অংশটা আমাদের যখন স্ট্রেসিংটা বা দুই সাইড থেকে আমরা যখন কেবলটা কেটে ফেললাম তারপরে এটা যে কম্প্রেসড হয়ে গেল সেই সিচুয়েশনটা হচ্ছে আমাদের রেড কালার, যেটাকে আমরা বলি ট্রান্সফারিং অফ প্রি স্ট্রেস। প্রি স্ট্রেসটাকে এই বন্ড এবং ফ্রিকশন, এই বন্ড আর ফ্রিকশনের থ্রুতে প্রি টেনশনের ক্ষেত্রে আমাদের ফোর্সটা ট্রান্সফার হয়ে থাকে। সো এই যে প্রসেসটা, যেই ক্ষেত্রে আমাদের কি হলো, আমাদের টেনশনটা আমরা আগেই অ্যাপ্লাই করে ফেলছি, দেন হচ্ছে গিয়ে আমাদের যেই ফোর্সটা রয়েছে ফোর্সটা আমাদের বন্ড এবং ফ্রিকশনের থ্রুতে পাস করছে, এই প্রসেসটাকে আমরা বলে থাকি প্রি টেনশন সিস্টেম। তো প্রি টেনশন সিস্টেমের এখানে আরো কিছু ছবি দেখানো আছে। প্রি টেনশন রিলেটেড এখানে অনেকগুলো, আমি এই স্লাইডটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখানে আরো কিছু হচ্ছে গিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে বা দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে প্রি টেনশনিং কিভাবে করা হচ্ছে সেই রিলেটেড কিছু ভিডিও এবং ভিডিওর লিংক দেওয়া আছে। তো আমি আর ওইটাতে গেলাম না, ক্লাসের যেহেতু এটা কভার করতে পারবো না পুরোটা, তোমরা ভিডিওগুলো নিজেরা যখন ইচ্ছা দেখে নিতে পারো। বাট সমস্যা হচ্ছে যে প্রি টেনশনিং এর ক্ষেত্রে আমাদের দেশে সবসময় প্রি টেনশনিং ইউজ করা হয় না, মোস্ট অফ দ্য কেসেস হয়তো পোস্ট টেনশনিং এই মেথডটা বেশি পপুলার। সো আমরা পোস্ট টেনশনিং এর ক্ষেত্রে দুই রকম সিচুয়েশন হতে পারে। পোস্ট টেনশনিং এর একটা হতে পারে যে তুমি অ্যাট সাইট তুমি সেটাকে কনস্ট্রাক্ট করলা, যেটা আমাদের পরের সিচুয়েশনটা যে গার্ডার কাস্ট ইন প্লেস, কমন প্র্যাকটিস ইন বাংলাদেশ, যে এটা যেহেতু পরিবহন করা লজিস্টিক্যালি একটু ডিফিকাল্ট হয়ে যায়, যেহেতু আমাদের গার্ডার ব্রিজগুলোর লেন্থগুলো অনেক বড় থাকে। সো যেটা করা হয় যে যেই জায়গাটাতে দেখো আমাদের গার্ডার ব্রিজটা বসাতে হবে বা গার্ডারটা আমাদেরকে বসাতে হবে সেখানেই আমরা ডিরেক্টলি এটাকে কাস্ট করব। এটা একটা প্রসেস হতে পারে। এবং আরেকটা প্রসেস হতে পারে যে আমাদের আগেই হচ্ছে গিয়ে অন গ্রাউন্ড, তারপরে সেটাকে লিফটিং করে আমাদের যে সিচুয়েশনে বা যেখানে আমাদেরকে বসাতে হবে সেই ক্ষেত্রে আমরা বসাবো। সো এটা ঠিক আছে, এটা বোঝা যায়। সো পোস্ট টেনশনিং নিয়েও আমরা একটা শর্ট ভিডিও দেখব যে পোস্ট টেনশনিংটা আসলে কিভাবে করে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা দেখাই যে পোস্ট টেনশন বা প্রি টেনশন যেটাই বলো না কেন, আমাদেরকে যেটা করতে হয় আমরা বিভিন্ন ধরনের স্ট্র্যান্ড ইউজ করি এবং সেই স্ট্র্যান্ডগুলো হচ্ছে আমাদের যে কোনো একটা ওয়্যার যদি থাকে বা একটা রড, সেই একটা রডকে আমরা বলি ওয়্যার। এই কতগুলো ওয়্যারকে নিয়ে আমাদের তৈরি হয় একটা স্ট্র্যান্ড। এই কতগুলো স্ট্র্যান্ড যখন আবার একসাথে থাকে, এই যে পরের ছবিটার ক্ষেত্রে দেখো, তখন এগুলো হয়ে যায় টেন্ডন। সো আমাদের দেখা যায় এই টেন্ডন গুলোকে আমরা মোস্ট অফ দ্য কেসেস ইউজ করি। আমাদের ডাক্ট থাকে, ডাক্টের ভিতরে এই টেন্ডন গুলোকে সেট করতে হয় এবং টেন্ডনকে ধরে আমরা হচ্ছে
এখানে প্রি স্ট্রেসিং বলো বা যে কাজগুলো আছে সেগুলো আমাদের টেন্ডনের ফোর্সের মাধ্যমে ক্যালকুলেট করতে হয়। সো এগুলো তোমরা আরো ডিটেলসে দেখবা প্রি স্ট্রেসের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি এটা বেটার হতো তোমাদের সম্ভবত এই অংশটাকে যদি মিডের পরে রাখা হতো, যেহেতু মিডের পরে তোমাদের এখানে প্রি স্ট্রেস সম্পর্কে তোমরা আরেকটু জানবা। সো দুইটা একসাথে প্যারালালি চললে তোমাদের জন্য বোঝাটা একটু ইজিয়ার হতো। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমরা যতটুকু পসিবল দেখি। এখানে রিলেটেড আরো অনেক কিছু ডিটেলস দেখানো হয়েছে। সো আই থিঙ্ক এত ডিটেলস এখন আর আমরা ক্লাসে না দেখি। আমি ভিডিওটা খুঁজে বের করে দাঁড়াও, কোন স্লাইডে আমি লিখেছিলাম, নিজে ভুলে গেছি। আচ্ছা, ওকে। সো এটা আমাদের আরেকটা ভিডিও, যে ভিডিওটাতে আমরা পোস্ট টেনশনিং কিভাবে করা হয় সেই রিলেটেড একটা আইডিয়া তোমাদের দেওয়ার জন্য ভিডিওটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। Step 1. Install software firmware. Step 2. Install site firmware. Step 3. Install reinforcement. Step 4. Install bar share for tendon profile. Step 5. Installation for post-tension duct. Step 6. Put strand into duct and install anchor plate with spiral reinforcement. Step 7. Complete install of every tendon. Step সো এই পর্যন্ত যেটা দেখানো হচ্ছে সেটা যদি আমরা একটু বলি, ফার্স্টে এই ক্ষেত্রে যেটা করা হয়, আমাদের যে ফর্ম ওয়ার্ক রয়েছে সেই ফর্ম ওয়ার্কটাকে সেট করা হয়। ফর্ম ওয়ার্কের মধ্যে প্রি টেনশনিং ছাড়াও আমাদেরকে এই ক্ষেত্রে আরো অনেক রিইনফোর্সমেন্ট ইউজ করতে হয়, সেই রিইনফোর্সমেন্টগুলো আমাদের প্লেস করা হয়। এবং এরপরে পোস্ট টেনশনিং এর ক্ষেত্রে দেখবো, পোস্ট টেনশনিং এর ক্ষেত্রে আমাদের একটা ডাক্ট থাকে। installation for post-tension duct. এই যে হোয়াইট কালারের যেটা দেখা যাচ্ছে, এই হোয়াইট কালারের যে বস্তুটা, এটা অ্যাকচুয়ালি ডাক্ট। এই ডাক্টের ভিতর দিয়ে আমাদের যে স্ট্র্যান্ড গুলো বলো, টেন্ডন গুলো বলো, সেগুলো এই ডাক্টের ভিতর দিয়ে পাস করবে। এবং এই ডাক্ট গুলো যখন প্লেস করা হয় তখন দেখবা যে এই ডাক্টটাকে একটু প্যারাবোলিক শেপে আমাদেরকে প্লেস করতে হয়। প্যারাবোলিক শেপে প্লেস করারও রিজনটা হচ্ছে, প্যারাবোলিক শেপে যদি আমরা এভাবে রাখি তখন এটা আমাদের যে ডিফরমেশন গুলো, সেই ডিফরমেশন গুলোকে মিটিগেট করতে পারে। কারণ দেখা যায় যে আমাদের কি সেন্টারে আমাদের মোমেন্ট বেশি থাকে এবং সাপোর্টের ক্ষেত্রে সাপোর্টে আমাদের শিয়ার বেশি থাকে। সো এই কারণে আমাদের সেন্টারের যে মেইন রিইনফোর্সমেন্টটা সেটা আমরা তখন নিচের দিকে রাখি, না হলে আমাদের দেখা যায় যে স্যাগিংটা নিচ বরাবর হয়ে যায় এবং সাপোর্টের দিকে আমাদের হগিং হয়, অর্থাৎ উপরের দিকে কার্ভটা থাকে। সো এই জিনিসটাকে মিটিগেট করার জন্য আমাদের রিইনফোর্সমেন্টটাকে প্লেস করা হয় এটার অপোজিট ডিরেকশনে। সো ফোর্স যখন আসে তখন আমাদের এই জিনিসটাকে মিটিগেট করতে পারে। আগে সেটা আমি তোমাদেরকে ক্লাসে ড্রয়িং করে আবার দেখাবো না, পরের দিন যখন হচ্ছে গিয়ে ফিজিক্যাল ক্লাস হবে, না হলে এটা বোঝাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাট এটাই রিজন, মেইনলি হচ্ছে ডিফরমেশনটাকে মিটিগেট করার জন্যই আমাদেরকে যেই ডাক্টটা আছে ডাক্টটা এভাবে প্লেস করতে হয়। সো ডাক্টটা প্লেস করার পরে Put strand into duct. ডাক্টের মধ্যে আমাদের স্ট্র্যান্ড গুলো দেওয়া হয়। Spiral reinforcement. Step 7. Complete install of every tendon. Step 8. Complete site firmware. Step 9. Complete of firmware. Step 10. Concreting. এরপরে যেটা করা হয়, এরপরে আমাদের পুরো সেকশনটাকে কংক্রিটিং করা হয়। কংক্রিটিং করার পরেও কিন্তু এখন পর্যন্ত কি, এখন পর্যন্ত এখানে কিন্তু আমাদের যে টেন্ডন গুলো রয়েছে টেন্ডন গুলোকে স্ট্রেসিং করা হয়নি। মেইনলি ডিফারেন্সটা এটাই যে প্রি স্ট্রেসিং এর ক্ষেত্রে আমাদের আগে কংক্রিটটাকে স্ট্রেসিং করা হয়, তারপরে আমাদের কংক্রিট কাস্ট করা হয়। বাট এই ক্ষেত্রে আমাদের কংক্রিট কাস্ট হয়ে যাওয়ার পরে এরপরে আমরা স্ট্রেসিং করব। এখানে আমাদের কংক্রিট কাস্ট করা শেষ। 11. Install anchor head at will. আমি সব ভাত খাও।
ওকে। Well, 13. Step 13. Cut the end of strand. Step 14. Install anchored ground cap of strand. সো এক্ষেত্রে যেটা করা হচ্ছে যে আমাদের এই লাস্টে আমাদের স্ট্র্যান্ডগুলোকে আমাদের যখন স্ট্রেসিং করতে হয় এই স্ট্রেস ট্রান্সফারের জন্য আমাদের অ্যাঙ্করেজ প্লেট থাকে। এই যে Step 11. Install এটাকে anchored বলা হয় হচ্ছে anchor. ওয়েজ প্লেট। ওয়েজ প্লেট থাকে, ওয়েজ থাকে, ইত্যাদি অনেক পার্টস এখানে থাকে এবং তারপরে এইটাকে আমাদের স্ট্রেসিং করা হয়। স্ট্রেসিং করে আমাদের কেটে দেওয়া হচ্ছে। 14. Install anchored ground cap. এখন এটার পরে যেটা করতে হয় আমাদের গ্রাউটিং করতে হয় আরেকটু, কারণ কি আমাদের যে ডাক্ট গুলো রয়েছে ওই ডাক্টের মধ্যে তো কিছু জায়গা ফাঁকা থাকবে না হলে, সো ওই জায়গাগুলোতে আমাদের জাস্ট গ্রাউটিং এর মাধ্যমে কংক্রিট দিয়ে ফিল আপ করে দেওয়া হয়। Grouting. Step 16. Remove ground cap. এন্ড আলটিমেটলি আমাদের যে ব্রিজের যে গার্ডারটা রয়েছে সেই গার্ডারটা প্রিপেয়ার হয়ে যায়, যেটা এরকম আমাদের বিভিন্ন পায়ারগুলো বলো বা যেটাই হোক না কেন, যে ক্ষেত্রে আমরা ইউজ করি সেই ক্ষেত্রে আমরা ডিরেক্টলি কাস্ট করতে পারি। Today we are going to talk about the ওকে, সো তোমাদের প্রি টেনশন এবং পোস্ট টেনশনটা নিয়ে কি একটু আইডিয়া ক্লিয়ার হয়েছে? ম্যাম পোস্ট টেনশন তো স্ট্রেস জেনারেট করা হতো না লাস্ট পর্যন্ত। ওই স্ট্রেসটা জেনারেট করছে, স্ট্রেসটা এখানে এই ভিডিওটাতে হয়তো ক্লিয়ারলি হচ্ছে গিয়ে বোঝা যায়নি। আমাদের এই যে যখন হচ্ছে তোমাকে ওই কংক্রিটটা কাস্ট হয়ে গেল, কংক্রিট কাস্ট হওয়ার পরে হাইড্রোলিক জ্যাক দিয়ে ওটাকে ইয়া করা হয়, টেন্ডনগুলোর মধ্যে স্ট্রেসিং করা হয়। ভিডিওতে কি বোঝা যায়নি সম্ভবত ক্লিয়ারলি? জি ম্যাম। এখানে আরো একটা ভিডিও আছে, ওটাতে তোমাদের দেখানো যায়। লিওনা বিউটি সোপ ত্বককে রাখে নরম ও কোমল। ত্বক কেমন ছুলেই প্রজাপতি। ওকে, এই ভিডিওটাতে একটু দেখতে পারো, এটাতে আরো ক্লিয়ারলি বোঝা, এখানে প্রতিটা পার্ট বা অ্যাঙ্করেজ যেটা আছে সেই অ্যাঙ্করেজের প্রতিটা পার্ট নিয়ে ডিটেলসে দেখানো হয়। এটা আমাদের বিমটা, এটা হচ্ছে এটা আর কি বক্স গার্ডার ব্রিজ বলা হয় এটাকে, এটা ডেক গার্ডার না, বাট সিমিলার প্রসেসেই কাস্ট করা হয়। এই যে সাদা কালার যেটা দেখছো, এই সাদা কালার অংশটা আমাদের ডাক্ট, নামগুলো নিচে সম্ভবত আসছে। আমাদের এরকম একটা ওয়েজেস থাকে, সেই ওয়েজেস গুলো আমাদের স্ট্যান্ডের সাথে লাগানো থাকে। একটা প্লেট বসে যেটা ট্রান্সফারের কাজ করে। এরপরে দেখো এই যে জ্যাক দিয়ে এটাকে এখন টানা হবে। যেখানে আমাদের স্ট্রেসিংটা জাস্ট শুরু হয়, স্ট্রেসিং করে আমাদের যে টেন্ডন গুলো রয়েছে সেই টেন্ডন গুলোকে রিস্ট্রেসে নেওয়া হয়। স্ট্রেসিং শেষ হলে আমাদের আবার সব জ্যাক ট্যাক সব খুলে ফেলা হবে এবং টেন্ডন গুলোকে কেটে ফেলা হবে। এরপরে দেখো যেটা যে পার্টটা বলছিলাম, আমাদের স্ট্রেসিং শেষ হলে আমাদেরকে গ্রাউটিং করতে হয়, কারণ এই ডাক্টের মধ্যে কিন্তু আমাদের কি জায়গাটা হলো, এখান থেকে আমাদের কিছু স্ট্র্যান্ড এসেছে, বাট বাকি জায়গাগুলো আমাদের ফিল আপ করার জন্য গ্রাউটিং করতে হয়। গ্রাউটিং করা হলে আমাদের জায়গাটা পুরোটা কংক্রিট দিয়ে ফিল আপ হয়ে গেল, এন্ড তারপরে এটা আমাদের পোস্ট টেনশনিং শেষ হয়। এখানে গ্রাউটিং এর এটাও আসলে ডিপেন্ড করে, সবসময় যে গ্রাউটিং করা হয় সেটা না, আমাদের বন্ডেড আনবন্ডেড ইত্যাদি বিভিন্ন ধরনের
সিস্টেম থাকে। সো যার কারণে তখন দেখা যায় যে বন্ডেড এর ক্ষেত্রে গ্রাউন্ডিং করা হয়, আনবন্ডেড এর ক্ষেত্রে গ্রাউন্ডিং করা হয় না, এরকম অনেক ধরনের সিস্টেম অ্যাকচুয়ালি আছে। এটা তোমরা ডিটেলস আরো প্রি স্ট্রেস যখন পড়ানো হবে বা তোমরা যদি কোর্সের আন্ডারে নাও সেই ক্ষেত্রে তোমরা তখন দেখতে পাবা ওইটা ওয়াইজ আমাদের ক্যালকুলেশনে অনেক কিছু চেঞ্জ হয়। বাট আমরা অত ডিটেলসে যাচ্ছি না, আমরা জাস্ট আমাদের যতটুকু দরকার ততটুকু আপাতত বুঝলেই হচ্ছে যে প্রি স্ট্রেসের ক্ষেত্রে আমাদের দুই ধরনের করা যায়, একটা হচ্ছে পোস্ট টেনশন, একটা হচ্ছে প্রি টেনশন। প্রি টেনশনের ক্ষেত্রে আমাদের কি আমাদের আগেই স্ট্রেস করে নেওয়া হয় স্ট্র্যান্ডগুলোকে, তারপর কংক্রিট কাস্ট করা হয়। বাট পোস্ট টেনশনিং এর ক্ষেত্রে আগে কংক্রিট কাস্ট হয়, তারপরে আমাদের দুই সাইড থেকে টেনশন প্রোভাইড করা হয়। সো প্রি স্ট্রেস নিয়ে বেসিক মোটামুটি আই গেস বোঝা গেছে নাকি? ইয়েস ম্যাম। ওকে, সো এটা যদি বোঝা যায় আমরা আমাদের আজকের অ্যাকচুয়াল পড়ালেখা যেটা বা আজকের যে অ্যাকচুয়াল ডিজাইন সেখানে যাব। ওকে, সো এটা আমাদের আজকের স্লাইড। যে এই ছবি আমরা একটু আগেও দেখলাম যে আমাদের এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের গার্ডার থাকে, পায়ার ক্যাপ থাকে, পায়ার্স থাকে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এখানে একটা ড্রেক গার্ডার ব্রিজের ডেফিনেশন হিসেবে বলা হচ্ছে আ গার্ডার ব্রিজ ইজ আ ব্রিজ দ্যাট ইউজেস গার্ডার্স অ্যাজ দ্য মিনস অফ সাপোর্টিং ইটস ড্রেক। The term girder is typically used to refer the beam, a beam or girder bridge. The beams themselves are the primary support for the deck, are responsible for transferring the load down to the foundation. So basically আমাদের গার্ডার ব্রিজের মেকানিজমটা হচ্ছে আমাদের একটা স্ল্যাব থাকবে এবং সেই স্ল্যাবটাকে বা ডেকটাকে সাপোর্ট করবে বিভিন্ন গার্ডার্স। এই গার্ডার গুলো স্ল্যাব থেকে লোড নেবে, লোড নিয়ে আমাদের পায়ার্সের থ্রুতে ফাউন্ডেশনে পাস করে দিবে। সো আমাদের গার্ডার ব্রিজের একটা ডিফারেন্ট বেসিক যেটা বলো সেই বেসিক মেকানিজম গুলো দেখানো হচ্ছে যে এটা আমাদের গার্ডারের প্রথম যে ছবিটা সেটা কি গার্ডারের আমরা লঙ্গিটিউডিনাল সেকশন বা ফ্রন্ট ভিউ দেখছি, সেটাকে যদি আমরা এ বরাবর একটা সেকশন কাটি সেই সেকশনটাকে দেখলে আমাদের সেকশনটা এরকম হবে। মাঝের যে মাঝের অংশটাকে আমরা বলবো ডেক বা ডেক স্ল্যাব, দুই পাশে আমাদের রেইলিং বা রেল পোস্ট রিলেটেড কিছু অংশ থাকে, প্যাসেঞ্জারের চলাচলের জন্য অংশ থাকে, সেটা হচ্ছে এই দুই পাশের অংশ, এবং মাঝে যেই তোমরা লম্বা লম্বা জিনিস দেখতে পাচ্ছ সেগুলো আমাদের গার্ডার গুলো বা গার্ডারের ক্রস সেকশন। সো গার্ডারের ক্ষেত্রে গার্ডার গুলো বিভিন্ন ধরনের হতে পারে, অনেক ক্ষেত্রে বক্স গার্ডার ইউজ করে, অনেক ক্ষেত্রে আমরা তৈরি আই সেকশন বলো বা বিভিন্ন ধরনের সেকশন আমাদের স্পেসিফাইড করা আছে, সেই বিভিন্ন স্পেসিফাইড সেকশন ওয়াইজ আমরা এই ডিজাইন গুলো করে থাকি। সো এখানে আমাদের একটা টিপিক্যাল কেসে আমাদের গার্ডারে যেই লোডগুলো আছে সেখান থেকে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কেমন হতে পারে সেই সম্পর্কে একটা আইডিয়া দেওয়া হয়েছে। সো এই ক্ষেত্রে এটা কি ধরনের ব্রিজ? আমাদের আগেরটা ছিল কিন্তু সিম্পলি সাপোর্টেড ব্রিজ। সিম্পলি সাপোর্টেড ব্রিজের ক্ষেত্রে দুই সাইডে দুইটা সাপোর্ট ছিল এবং আমাদের মোমেন্টটা জাস্ট সাপোর্টে 0, দুই সাইডে সাপোর্টে 0 হতো এবং মাঝে ম্যাক্সিমাম হতো। বাট আমাদের এই গার্ডার ব্রিজটা একটা কন্টিনিউয়াস ব্রিজ, কারণ প্রতিটা সাপোর্টে তো হচ্ছে গিয়ে প্রতিটা এক একটা সাপোর্ট হিসেবে কাজ করবে, এক একটা যে গার্ডার দেখতে পাচ্ছ। সো আমাদের প্রতিটাই আমাদের সাপোর্ট হিসেবে কাজ করে, এটা একটা কন্টিনিউয়াস ব্রিজ হয়ে যায় তখন, এটা তো বোঝা যায়। জি ম্যাম। সো আমাদের কন্টিনিউয়াস যখন হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা জানি যে সাপোর্টে আমাদের একটা নেগেটিভ মোমেন্ট থাকে এবং আমাদের মিডলে একটা পজিটিভ মোমেন্ট থাকে। সো এবং সেই মোমেন্টটা আমরা যদি দেখি ক্যালকুলেট করলে আমাদের যে ক্যান্টিলিভার পার্টে সেটা মোমেন্টটা আসে WL²/2, বাট সেটা আমাদের যখন হচ্ছে গিয়ে মাঝের যে অংশগুলো রয়েছে সেই ক্ষেত্রে আমাদের যে ভ্যালু সেটা তখন কমে যায় কিছুটা, সেটা হয়ে যায় WL²/10।
সো এটা আমরা বিভিন্ন জায়গায় দেখালাম যে এটা ক্যালকুলেট করে আসে আর কি। সো প্রুভ আমরা আর এখানে না যাই, আমাদের সাপোর্টে চলে আসে WL²/10 এবং মিডলে চলে আসে পজিটিভ WL²/10। সো যেহেতু এই ক্ষেত্রে আমাদের তাহলে কি দেখছি যে স্ল্যাবের উপরে নিচে দুই ক্ষেত্রেই আমাদের মোমেন্ট আসছে, একটাতে পজিটিভ মোমেন্ট আসছে, একটাতে নেগেটিভ মোমেন্ট আসছে। সো আমাদের স্ল্যাব ব্রিজের ক্ষেত্রে যেটা করতে হয়েছে যে আমাদের মেইন রিইনফোর্সমেন্ট শুধু নিচে দিলেই হচ্ছে, কারণ সেখানে কোনো ধরনের নেগেটিভ মোমেন্ট আসছে না। সো নেগেটিভ মোমেন্ট যদি না আসে তাহলে আমাদের টপের রিইনফোর্সমেন্ট নিয়ে চিন্তা করার দরকার নেই, সেখানে আমরা টেম্পারেচার এন্ড শ্রিঙ্কের যে রিইনফোর্সমেন্টটা ছিল সেটা আমরা প্রোভাইড করেছিলাম। বাট যেহেতু আমাদের এই ডেক গার্ডারের ক্ষেত্রে টপে এবং বটমে দুই ক্ষেত্রেই মোমেন্ট আসছে, তাই আমাদের মেইন রিইনফোর্সমেন্ট টপে এবং বটমে দুই ক্ষেত্রেই প্রোভাইড করতে হবে। এবং দুই ক্ষেত্রে ভ্যালু যেহেতু সেম আমাদের, সো আমাদের একবার ক্যালকুলেট করে ওইটাই সিমিলার পরিমাণ উপরে নিচে দিয়ে দিলে হয়ে যাচ্ছে। বোঝা গেছে এটা? জি ম্যাম। আচ্ছা, সো এটা ডেড লোডের ক্ষেত্রে, লাইভ লোডের ক্ষেত্রেও আমরা সিমিলার ওয়েতে আমরা গত ক্লাসে যেভাবে ক্যালকুলেট করেছিলাম যে প্রথমে একটা হুইল লোডকে ক্যালকুলেশনে আনবো, হুইল লোডকে, তারপর আমরা একটা এরিয়া জুড়ে ইউনিট ওয়েটে কত লোড কাজ করছে সেটা বের করব, সেখান থেকে বেন্ডিং মোমেন্ট বের করব। আজকেও সিমিলার প্রসেসেই দেখবো, ওইভাবেই করবো, বাট ওইটারও আর কি বেন্ডিং মোমেন্টটা ড্র করলে এরকমই হয়। এবং আমরা বলেছিলাম যে আমাদের ইম্প্যাক্টের জন্য যে বেন্ডিং মোমেন্টটা আসবে সেটা কি, সেটা আমাদের মেইন জাস্ট স্ল্যাবের যে পোর্শনটা, সেই স্ল্যাবের পোর্শনেই আমাদের দেখবা যে বেন্ডিং মোমেন্টটা আসবে, কারণ আমাদের কার্ভ যে সাইডটা আছে সেখানে তো কোনো ইম্প্যাক্ট মোমেন্ট বা ইম্প্যাক্ট লোড কাজ করে না, সো ইম্প্যাক্ট মোমেন্টেরও নাই। তারপর এই সবগুলোকে সুপার পজিশন করে জাস্ট ড্র করেছে, তখন যেটা হবে আর কি সেটা এখানে দেখিয়েছে। ম্যাম হ্যাঁ, ক্যান্টিলেভার পোর্শনে ইম্প্যাক্ট লোড কেন আসবে না? ক্যান্টিলিভার পোর্শনে ইম্প্যাক্ট লোড আসবে না, কারণ হচ্ছে ইম্প্যাক্ট লোডটা তো আসে আমাদের কিসের জন্য? গাড়ি ব্রেক করলে তো এখানে কি গাড়িটারে কিছু ব্রেক করবে? এটা ম্যাম তো এখানে ইমার্জেন্সি। জাস্ট হচ্ছে যে ফুটপাত, মানুষজন হাঁটাচলা করবে এই জন্য। সো এটার জন্য আসলে খুব একটা ইম্প্যাক্ট লোডটা আসে না। আচ্ছা, বুঝতে এটা পারছো? ব্রিজের পার্ট না? এটা ব্রিজের পার্ট, বাট ব্রিজের ইম্প্যাক্ট লোডের জন্য এখানের ক্যালকুলেশনটা না করলেও হবে। এখানে ইম্প্যাক্ট লোডের ভ্যালুটা খুব কম আসে, সো যেটাকে আমরা নিগলেক্ট করতে পারি। এই জন্য তাহলে কি এখান থেকে ইম্প্যাক্ট গাড়ি লোড চলবে? আসবে না। এখান থেকে না গাড়ি না, চলবে না? এখান থেকে মানুষ হাঁটবে শুধু, এটা পেডিস্ট্রিয়ান যে রোড থাকে সেটা। আচ্ছা আচ্ছা। সো আজকের যে অংশটা বা আজকে আমরা যেটা করব, আমরা গার্ডার ব্রিজের ক্ষেত্রে তাহলে দেখি, আমরা যদি হিসাব করি তাহলে আমাদের কয়টা অংশ রয়েছে। আমাদের এই গার্ডার যে নিচে যে গার্ডার গুলো রয়েছে সেই গার্ডার গুলো ডিজাইন করতে হবে, যে গার্ডার গুলো প্রতিটা হচ্ছে কি প্রি স্ট্রেসড গার্ডার। সো প্রি স্ট্রেসড গার্ডার যখন আমরা ডিজাইন করব তখন আমরা সেটার মেথড বা মেথোডোলজি কিভাবে কি ফলো করবো অ্যাস্ট্রো গাইডলাইন্স অনুযায়ী বা LRFD গাইডলাইন, ASD গাইডলাইন, বিভিন্ন গাইডলাইন আছে, সেই গাইডলাইন ওয়াইজ আমরা এই সেকশনগুলো ডিজাইন করব। বাট আজকের ক্লাসের মধ্যে আমাদের সেকশন ডিজাইনিং এর কিছু নেই। আজকে আমরা জাস্ট উপরে যে ডেক স্ল্যাবটা রয়েছে, যেটা আরসিসি স্ল্যাব বা আরসি স্ল্যাব হিসেবে আমরা ডিজাইন করব, সেই জিনিসটা ডিজাইন কিভাবে করব সেটাই আমরা দেখব। তো এই আরসি স্ল্যাবটার ডিজাইন আমরা কালকে জাস্ট যে গত ক্লাসে যে স্ল্যাব ব্রিজের ক্ষেত্রে যেভাবে ডিজাইন করেছি একদম সিমিলার প্রসেস। কিছু কিছু ক্ষেত্রে যেরকম আমাদের রিইনফোর্সমেন্ট যেটা বললাম, যে রিইনফোর্সমেন্ট পারপেন্ডিকুলার টু দ্য ট্রাফিক থাকবে এবং আমাদের রিইনফোর্সমেন্ট টপ এবং বটম দুই ক্ষেত্রেই দিতে হবে, যেহেতু মুভমেন্ট আমাদের বটমে এবং টপে দুই ক্ষেত্রেই চলে আসে। এরকম দুই একটা চেঞ্জ ছাড়া আমাদের প্রসেসটা একদম সিমিলার থাকে। সো প্রসেসটা যেহেতু সিমিলার থাকে, আই গেস অনলাইন ক্লাসে এটা সুবিধা আছে, যেহেতু তোমাদের সামনাসামনি আমি দেখতে পাচ্ছি না, তোমরা বুঝতে পারো কিনা এটা আমার একটা মানে ক্লিয়ার হয় না আমার কাছেও। স্টিল তোমরা কোশ্চেন করো যদি কোনো কিছু না বুঝো। তো আমরা হচ্ছে দেখি আমাদের যে এক্সাম্পল যে হিসাবে যেটা দেওয়া আছে সেটা আমরা একটু দেখি। এক্সাম্পলে আমাদের যে গার্ডারের যে সেকশনটা, এই যে ধরো এই সেকশন যেটা এখানে দেখাচ্ছি, সেই সেকশনের ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। ডিটেলস আসলে আমাদের আজকে কোনো কিছুই লাগবে না, আমাদের জাস্ট উপরের যে ফ্ল্যাঞ্জ, আমাদের এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা জেনারেলি যেই আই সেকশনগুলো ইউজ করে থাকি সেখানে দেখা যায় যে টপ এবং বটমে সিমিলার উইডথের থাকে, ফ্ল্যাঞ্জ উইডথটা সিমিলার থাকে। কিন্তু এই ক্ষেত্রে আমরা
দুইটা ডিফারেন্ট ফ্ল্যাঞ্জ উইডথ রয়েছে এবং দুইটা ফ্ল্যাঞ্জ উইডথের দুইটার ক্ষেত্রে ভ্যালু দেওয়া আছে। একটা হচ্ছে 1 ফিট 8 ইঞ্চ আর একটা হচ্ছে 2 ফিট 2 ইঞ্চ। আচ্ছা, effective span 75 ফিট, effective width 28 ফিট। আমাদের লাইভ লোডের ভ্যালু বলে দেওয়া আছে, আমাদের ট্রাক টাইপ HS 2044। আমাদের গত ক্লাসেও সিমিলার ট্রাকই ছিল। এটার ক্ষেত্রে আমরা জানি কি এটা P20 এর ভ্যালু কত মনে আছে? ম্যাম 16,000 পাউন্ড। 16,000 পাউন্ড। দুইটা চাকা মিলে অ্যাকচুয়ালি একটা এক্সেল এর জন্য ভ্যালু থাকে 32, তো এটারে 2 দিয়ে ভাগ করলে আসলে 16,000 হয়। তো সেখান থেকে বা 16,000 পাউন্ড বা 16 কিপ হিসেবে আসে। এবং আমাদের বাকি যা যা ভ্যালু আছে 4000 পিএসআই, এফ প্রাইম সি, এফওয়াই এর ভ্যালু 60,000 পিএসআই, এই ভ্যালুগুলো দেওয়া আছে। এবং এখানে আমাদের ড্রয়িং করে দেখানো আছে যে মোমেন্টটা যেটা আমরা আগে দেখছিলাম যে আমাদের টপে আসে WL²/10 এবং সাপোর্টে আসে WL²/10 নেগেটিভ মোমেন্ট। আর দুই সাইডে যে ক্যান্টিলেভার পোরশনটা থাকে সেখানে আমাদের WL²/2 চলে আসে। সো আমাদের এখন গত ক্লাসের মতোই আমরা গত ক্লাসে কি করেছিলাম? গত ক্লাসে আমাদের এসএস বা এফেক্টিভ স্ল্যাব স্প্যান যেটাই বলো না কেন সেই জিনিসটা বের করতে হয়। এক্ষেত্রেও আমরা সিমিলারলি সেটা বের করব। তো বের করার ক্ষেত্রে দেখো আমাদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কত দেওয়া আছে? সেন্টার টু সেন্টার ডিস্টেন্স আমাদের দেওয়া আছে 7 ফিট 8 ইঞ্চি করে। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি লাগবে এই মাঝের যে ক্লিয়ার স্পেসিংটা কত, সেই ক্লিয়ার স্পেসিংটা আমাদেরকে বের করতে হবে। তো ক্লিয়ার স্পেসিংটা বের করতে হলে তাহলে আমাদের কি করতে হবে? 7 ফিট 8 ইঞ্চি থেকে এই সাইড থেকে অর্ধেক বাদ দিব, এই সাইড থেকে আর অর্ধেক বাদ দিব। তাহলে আমরা মাঝের যে ক্লিয়ার স্প্যানটা সেই ক্লিয়ার স্প্যানটা বের করে ফেলবো। বুঝা যায় এটা? জি ম্যাম। সো এই ক্ষেত্রে আমরা দেখি, এই ক্ষেত্রে আমাদের দুইটা ভ্যালু আলাদা আলাদা দেওয়া আছে। উপরের এই ভ্যালুটা হচ্ছে 1 ফিট 8 ইঞ্চি। সো বেসিক্যালি তাহলে আমাদের এই 7 ফিট 8 ইঞ্চি থেকে 1 ফিট 8 ইঞ্চিটা বাদ দিতে হবে। ওই জিনিসটাই এখানে করেছে। তাহলে আমাদের এই ভ্যালুটা আসে 6 ফিট। 6 ফিট যদি আমরা পাই, আমাদেরকে এখন স্ল্যাবের থিকনেসটা বের করতে হবে। স্ল্যাবের থিকনেস বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে আগের ক্লাসে আমরা দেখেছিলাম টি মিনিমাম দিয়ে S+10 ডিভাইডেড বাই 30 করে আমরা স্ল্যাবের যে থিকনেস আছে সেটা বের করব। এটা করলে দেখবা স্ল্যাবের থিকনেস আসে 6.9 অর সামথিং এরকম কিছু একটা। সো আমাদেরকে অ্যাস্ট্রো থেকে গাইডলাইন্স দিয়ে দিয়েছে যে এই ধরনের গার্ডার ব্রিজের ক্ষেত্রে আমরা মিনিমাম স্ল্যাব থিকনেস অলওয়েজ 7 ইঞ্চি নেওয়ার ট্রাই করব, 7 ইঞ্চির কম যাতে আমরা না নিই। সো এই ক্ষেত্রে এই ম্যাথের ক্ষেত্রে 7 ইঞ্চির চেয়েও 1 ইঞ্চি বাড়িয়ে আমরা স্ল্যাব থিকনেসটা 8 ইঞ্চি নিয়েছি। এটা অ্যাজাম্পশন জাস্ট কমপ্লিটলি, এটাতে কোনোটাতেই সমস্যা নেই। তোমরা এর চেয়ে বড় করার অ্যাকচুয়ালি দরকার নেই, কারণ আমাদের সব ক্ষেত্রে ডিজাইনিং এর ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি আমাদের ইকোনমিক সেকশন ডিজাইন করতে হবে। তো শুধু তো বেশি নিয়ে লাভ নেই। তো 7 ইঞ্চির জায়গায় তুমি 8 ইঞ্চি নিতে পারো ম্যাক্সিমাম। তো আমরা টি মিনিমামটা আগে চেক করে দেখতে হবে যে টি মিনিমাম রিকোয়ার্ড কত অ্যাকচুয়ালি, তার চেয়ে আবার কম দিয়ে দিও না। যদি টি মিনিমাম রিকোয়ারমেন্ট দেখা যায় যে তোমার 10 ইঞ্চি কিন্তু তুমি হচ্ছে গিয়ে প্রোভাইড করছো 8 ইঞ্চি বা 7 ইঞ্চি, তাইলে আবার হবে না। সো আমরা ওইভাবেই ডিজাইন করার ট্রাই করব। ওকে, অবশ্য এত বেশি আসার কথাও না, থিকনেস 7-8 ইঞ্চি অনেকখানি অ্যাকচুয়ালি। আচ্ছা, তো তারপরে যাই সারফেস লেয়ার টি ইজ ইকুয়াল টু 3 ইঞ্চি, অর্থাৎ আমাদের অ্যাসফল্ট কংক্রিট যেটা রয়েছে অ্যাসফল্ট কংক্রিটের থিকনেস এটা 3 ইঞ্চি ধরে নিছে। এটা অ্যাকচুয়ালি তোমাদের গিভেন ডেটার মধ্যেই থাকার কথা, যদি না থাকে তাহলে আমরা অ্যারাউন্ড 3 ইঞ্চি ধরে নেব অ্যাসফল্ট কংক্রিটের যে লেয়ারটা রয়েছে। এরপরে আসো আমাদের কি করতে হবে, এখন আমাদেরকে ডিজাইন করতে হবে। ডিজাইন করতে হলে আমাদেরকে মোমেন্টের ভ্যালু যেটা আছে মোমেন্টের ভ্যালুটাকে বের করতে হবে। সো মোমেন্টের ভ্যালুর ক্ষেত্রে আমরা বলছি যে আমাদের ডেড লোড লাগবে, লাইভ লোড লাগবে এবং ইম্প্যাক্ট লোড লাগবে গত ক্লাসের মতোই। সো ডেড লোড বের করার ক্ষেত্রে ডেড লোডের ক্ষেত্রে ওইটার যে নিজস্ব সেলফ ওয়েট আছে সেই সেলফ ওয়েট প্লাস আমাদের যে
সারফেস লেয়ার রয়েছে, সেই সারফেস লেয়ারের যে জন্য যেই ওয়েটটা আসছে সেটা আমাদের ডেড লোডে কন্ট্রিবিউট করবে। তো ওইটাই করলো। আমাদের 8 ইঞ্চি স্ল্যাবের থিকনেস এবং সেটার ইউনিট ওয়েট হচ্ছে 150 পিসিএফ বা পাউন্ড পার কিউবিক ফিট। সেখান থেকে আমাদের সেলফ ওয়েটের জন্য আসলো বা কংক্রিটের জন্য আসলো, প্লাস আমাদের যেটা অ্যাসফল্টের জন্য ইউনিট ওয়েট 140 পাউন্ড কিউবিক ফিট, 3 ইঞ্চি আমাদের থিকনেস, সেখান থেকে আমরা অ্যাসফল্টের যে ওয়েট সেটা আমরা বের করলাম। দুইটা মিলে আমাদের ডেড লোডের ভ্যালু আসলো 135 পিএসএফ। এবং আমরা কি দেখেছি যে আমাদের যে মোমেন্টটা ডেড লোডের কারণে সেটা ম্যাক্সিমাম এসেছে WL²/10 প্লাস মাইনাস যেটাই করে হোক না কেন স্ল্যাব অংশটার মধ্যে। এই যে স্ল্যাব অংশটার মধ্যে আমাদের WL²/10 আসছে। আমরা এখন আপাতত আমাদের ডিজাইনের চিন্তা ভাবনা এই পর্যন্তই আছে, আমরা এখানে ফোকাস রাখি। সো WL²/10, W এর ভ্যালু 135 আমরা বসালাম, L এর ভ্যালু তো 6 ফিট, সেখান থেকে 6 ফিট আসলো, 10 ডিভাইডেড বাই 10 করে আমাদের ডেড লোডের জন্য যে মোমেন্ট, সেই ডেড লোডের যে মোমেন্টটা সেই মোমেন্টটা আমরা বের করে ফেললাম 0.486 কিপ পার ফিট, কিপ ফিট সরি। এটা ক্লিয়ার? ডেড লোডটা বের করা, ডেড লোডের মোমেন্ট। জি ম্যাম। এটাকে আবার ড্রয়িং করে তোমাদের দেখানো হয়েছে। এরপর আসো আমরা লাইভ লোডের ক্ষেত্রে যাই। লাইভ লোড আমরা কিভাবে করব? লাইভ লোডের ক্ষেত্রে যদি আমরা গত ক্লাসে দেখি, গত ক্লাসে আমরা কি করেছিলাম, যে হুইল ছিল একটা, হুইলের আমরা একটা এফেক্টিভ উইডথ ধরে নিয়েছি যার মধ্যে আমাদের হুইল লোডটা ডিস্ট্রিবিউটেড থাকবে, বা যেই এরিয়াটা পর্যন্ত আমাদের যে হুইলের যে লোডটা সেটা কন্ট্রিবিউট করে, সেই কন্ট্রিবিউটারি এরিয়া বের করে সেটাকে আমরা হুইল লোড দিয়ে ভাগ করে পার উইডথে লোডটা কি আসে সেই লোডটাকে আমরা পার উইডথে কনভার্ট করে নিয়েছি। এই ক্ষেত্রেও আমরা সিমিলার কাজটাই করব। সেটার ক্ষেত্রে আমাদের যে ফর্মুলা সেটা হচ্ছে SS+2 ডিভাইডেড বাই 32। আমাদের ডেক স্ল্যাব এবং গার্ডার ব্রিজ এই দুই ক্ষেত্রে আমাদের ভ্যালুটা ডিফারেন্ট। এই ক্ষেত্রে আমরা ছিল 4 + 0.06S, এই ক্ষেত্রে আমাদের ভ্যালুটা হচ্ছে SS+2 ডিভাইডেড বাই 32। এখানে আমাদের S এর ভ্যালুটা ফিটে বসবে। এটা এখন অ্যাস্ট্রো থেকে এভাবেই ডিফাইন করে দিছে। কেন করছে, কি করছে, ইম্পেরিক্যাল ফর্মুলা, কাইন্ড অফ সেমি ইম্পেরিক্যাল বলা হয় এটাকে। ওখান থেকে তারা বিভিন্ন ভাবে টেস্ট করে দেখে তাদের কাছে এটা গ্রহণযোগ্য একটা ভ্যালু এসেছে বলে মনে হয়, সেখান থেকে আমাদের এটা তার মানে ডিস্ট্রিবিউশন ও লোডটাকে ডিস্ট্রিবিউট করার জন্য আমরা এই ফ্যাক্টরটা দিয়ে গুণ করি। এবং এখানে দেখো আরো একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে 0.8। 0.8টা এসেছে, এটাকে বলা হচ্ছে কন্টিনিউইটি ফ্যাক্টর। মানে আমাদের এটা তো একটা কন্টিনিউয়াস ব্রিজ হচ্ছে, তো কন্টিনিউয়াস ব্রিজ হওয়ার কারণে আমাদের অ্যাকচুয়াল যে লোডটা হচ্ছে কন্টিনিউটির কারণে তার চেয়ে আমরা কিছু কম লোড এখানে কনসিডার করতে পারি। এই কারণে একটা কন্টিনিউইটি ফ্যাক্টর যেটা, সেটাকে 0.8 যে এখানে কনসিডার করছি, 0.8 দিয়ে গুণ করে আমরা লাইভ লোডের কারণে যেই মোমেন্ট সেই মোমেন্টটাকে বের করে ফেলছি। সো লাইভ লোড বের করতে হলে তাহলে আমাদের এখানে তিনটা জিনিস জানতে হবে। প্রথমত হচ্ছে লোড হুইল থেকে কি লোডটা আসবে সেটা যদি আমাদের P20 হয় তাহলে একরকম, P15 হলে আরেক রকম। যে লোডে আসুক না কেন ভেহিকেল টাইপের উপর ডিপেন্ড করে আমরা সেই লোডটা বসাবো। একটা ডিস্ট্রিবিউশনারি ফ্যাক্টর বসবে যেটা হচ্ছে SS+2 ডিভাইডেড বাই 32, যেখানে S হচ্ছে ফিটে, এবং আমাদের কন্টিনিউটির জন্য একটা ফ্যাক্টর আসে যেটা হচ্ছে 0.8। এই সবগুলো গুণ করলে আমরা লাইভ লোডের কারণে যে মোমেন্ট সেই মোমেন্টটা আমরা বের করে ফেলবো। এটা বোঝা গেছে? লাইভ লোডের মোমেন্ট বের করার পরে আমাদেরকে ইম্প্যাক্ট লোডের জন্য মোমেন্ট ইউজ করতে হবে, এবং ইম্প্যাক্ট লোডের ক্ষেত্রে আমরা জানি লাইভ লোডের যে ভ্যালু সেটাকে আমরা একটা ইম্প্যাক্ট ফ্যাক্টর দিয়ে গুণ করব। ইম্প্যাক্ট ফ্যাক্টরটা আমাদের গত দিনের মতোই 50 + SS ডিভাইডেড বাই 125, যেখানে S আমরা ফিটে বসাবো। যদি মিটারে বসাই তাহলে আমাদের এটা চেঞ্জ হয়ে যায়।
কিন্তু সেই ভ্যালু কখনোই আমাদের আবার 0.3 এর চেয়ে বড় হইতে পারবে না। আমাদের দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে i এর ভ্যালু 0.32, যেটা 0.3 এর চেয়ে বড়। যেহেতু বড় আসে তাই আমরা i এর ভ্যালু 0.3 কনসিডার করেছি। কনসিডার করে ইমপ্যাক্ট লোডের জন্য যে মোমেন্ট 0.3 এর সাথে আমাদের এই যে দেখো লাইভ লোডে যেটা আসলো, লাইভ লোডের জন্য যে মোমেন্ট 3.2 সেটাকে আমরা গুণ করলাম। গুণ করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 0.96 কিপ ফিট। এটা হচ্ছে আমাদের ইমপ্যাক্ট লোডের কারণে আসা মোমেন্টটা। সো এরপরে কি, এরপরে আমাদের জাস্ট 3টা মোমেন্ট যোগ করে আমাদের ডেস্ক স্ল্যাবের উপরে টোটাল যে মোমেন্টটা আসছে সেই মোমেন্টটাকে ক্যালকুলেট করতে হবে। সো ডেস্ক স্ল্যাবের ক্ষেত্রে টোটাল মোমেন্ট আসছে ডেড লোড, লাইভ লোড এবং ইমপ্যাক্ট লোড, এই 3টা লোড থেকে একসাথে। সো আমরা ডেড লোডের ভ্যালু 0.486 বসালাম, লাইভ লোডের জন্য 3.2, ইমপ্যাক্টের জন্য 0.96। সবকিছু করে আমাদের টোটাল যে মোমেন্টটা আসলো 4.65 কিপ ফিট। এই মোমেন্ট বের করা পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না ম্যাম। ওকে, না থাকলে আমরা যাই। এরপরে আমরা গত ক্লাসে যেই জিনিস করেছি একদম সিমিলার জিনিসই, ওই দিন যেগুলো যেগুলো বোঝালাম, যে আমাদের প্রথমে ক্র্যাক সেকশন ধরে আমাদেরকে ডিজাইন করতে হয় এবং আমাদের কিছু ভ্যালু দরকার হয় যেরকম কে ডি, জে ডি। সো আমাদের কে এবং জে এর ভ্যালুগুলো বের করতে হবে। প্রথমে আমরা বের করব মডুলার স্ট্রেস রেশিও। তো মডুলার রেশিওর ক্ষেত্রে আমাদের ইএস ডিভাইডেড বাই ইসি করতে হবে। ইএস এর ভ্যালু বলেছি স্টিলের ক্ষেত্রে অলওয়েসি এটা 29,000 কেএসআই হবে। এই ভ্যালু বসালাম। এফসি এর ভ্যালু বের করতে হয় 57,000 ইন্টু রুট ওভার এফ প্রাইম সি ইন পিএসআই। সো এইখান থেকে আমাদের যে এফ প্রাইম সি এর ভ্যালু 4,000 আছে বসাবো। বসে আমাদের মডুলার রেশিও যেটা আসে সেটাকে আমরা রাউন্ডিং করে বসাবো আর কি। এখানে 7 পয়েন্ট সামথিং আসে, এখান থেকে আমরা 8 বসাই। স্ট্রেস রেশিও হচ্ছে এফএস বাই এফসি। এফএস বাই এফসি কোনটার ক্ষেত্রে নিব, যেহেতু আমরা কিসের ডিজাইন করছি, এএসডি তে। এএসডি তে ডিজাইন করছি। সো আমাদের কিছু ডিফাইন করা আছে। এফসি এর ভ্যালু হবে 0.45 অফ এফ প্রাইম সি, যেটা আমরা বের করেছি 1.8। এফএস এ হয় 0.4 ইন্টু এফ ওয়াই, যেটা হচ্ছে 24 কেএসআই। সো সেখান থেকে আমরা ভাগ করে স্ট্রেসের যে রেশিওটা 13.33, সেই 13.33টা বের করলাম। এরপরে আমাদের কে এর ভ্যালু লাগবে, কে হচ্ছে এন ডিভাইডেড বাই এন প্লাস আর, করে আমাদের ভ্যালু আসে 0.38। জে এর ভ্যালু বের করতে হয় 1 মাইনাস কে বাই 3, জে এর ভ্যালু আসে 0.87। এরপরে আমাদের করতে হবে কি, আমরা যে ডি যেটা রিকোয়ারমেন্ট আছে সেই ডি রিকোয়ারমেন্টটা চেক করতে হবে। ডি রিকোয়ারমেন্ট চেক করে দেখলাম আমাদের ফর্মুলাতে বসিয়ে 3.95 ইঞ্চ, আর আমরা প্রোভাইড করেছি কত, স্ল্যাবের থিকনেস মনে আছে, স্ল্যাবের থিকনেস হচ্ছে 8। সেখান থেকে আমরা ক্লিয়ার কভার বাদ দিব। সেই ক্লিয়ার কভার বাদ দেওয়ার পরে এখান থেকে আমাদের এসেছে, এখান থেকে ওই যে ইয়াটাও বাদ দিতে হবে আর কি, বারের যে ডায়ামিটার, এখানে বারের ডায়ামিটারটা বাদ দেয়নি, বারের ডায়ামিটারটা বাদ দিবে আর কি, আমরা গত ক্লাসে যেভাবে করেছিলাম। হ্যাঁ, এটা বাদ দিতে হবে। যদি সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বাদ দাও তাহলে একরকম, আর যদি ক্লিয়ার কভার বাদ দাও, ক্লিয়ার কভার বাদ দিলে আমাদের বটমের যে ডায়ামিটার বা বটম যে মেইন রিইনফোর্সমেন্ট সেটা ডায়ামিটারের হাফ বাদ দিতে হয়। তো সেটা বাদ দিলেও আমাদের এখান থেকে 1.5 বাদ দিলে এটা 6.5 আসবে, যেটা আমাদের ডি রিকোয়ারমেন্টের চেয়ে অনেক বেশি। সো আমাদের ডিজাইনটা ঠিক আছে। এরপরে ডিজাইন যদি আমাদের ঠিক থাকে আমরা রিইনফোর্সমেন্ট বের করব। রিইনফোর্সমেন্টও আগের দিনের মতোই মোমেন্ট ডিভাইডেড বাই এস জে ডি। ডি এর ভ্যালু আমাদের 7 এর জায়গায় 6.5 হবে আর কি, এখানে এটাই ডিফারেন্স। এই জিনিসটা একটু ঠিক করে তোমাদের খাতায় যখন করবা সেই ক্ষেত্রে এখানে 6.5টা বসিয়ে করো। তো করে আমরা সেখান থেকে পেলাম যে এএস এর ভ্যালু 0.38 ইঞ্চি স্কোয়ার পার ফিট। এখানে নাম্বার 5 দিয়ে দিয়েছে, বাট আমরা বলেছি যে আমরা ক্যালকুলেট করব, বা তোমাদের অ্যাসাইনমেন্ট যখন করবা তখন নাম্বার 8 দিয়ে ক্যালকুলেট করতে বলেছে। তো এখানে কি নাম্বার 5 এর জায়গায় আমরা বসাবো নাম্বার 8। সো এটা কত হবে, এই 0.31 এর জায়গায় আমাদের ভ্যালুটা বসবে 0.79।
ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে চেঞ্জ হবে। কত নাম্বার ইউজ করতে হয়? 9 নাম্বার। না না 8 নাম্বার, এই যে 8 নাম্বার বার। আর এখন যদি তুমি 8 নাম্বার না ইউজ করে তুমি 7 নাম্বার ইউজ করো বা যেটা ইউজ করো, যেই বার ইউজ করবে এখানে সেটাই মাইনাস করবে আর কি, এটাই বলা হচ্ছে। বাট যেহেতু আর কি নিচের রিইনফোর্সমেন্ট তো একটু বড় বার আর কি ইউজ করে, সেই জন্য এখানে 8 নাম্বার বারটা ইউজ করার কথা বলা হচ্ছে। সো সেখান থেকে ক্যালকুলেট করে আমাদের ভ্যালু আসলো 9.78 ইঞ্চ স্পেসিং। তো আমাদের যেটা জেনারেলি স্পেসিং আসে তার চেয়ে আমরা একটু কম ভ্যালু প্রোভাইড করি, কারণ আর একটু ঘন রাখি বা কাছাকাছি রাখার ট্রাই করি। এখানে 9 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিয়েছে। এখন যেটা বারবার বলছিলাম যে আমাদের এই ক্ষেত্রে মেইন যে রিইনফোর্সমেন্টটা রয়েছে, মেইন রিইনফোর্সমেন্টটা আমাদেরকে বসাতে হবে পারপেন্ডিকুলার টু দ্য ট্রাফিক, এবং এটা টপ এবং বটম দুই ক্ষেত্রেই বসাতে হবে। কারণ কি আমাদের টপে এবং বটমে, এই তোমাদের কারো একজনের মাইক সম্ভবত অন আছে। আচ্ছা, সো যেটা বলছিলাম যে আমরা কি করতে পারি এক্ষেত্রে। সো আমাদের যেহেতু টপে এবং বটমে দুই ক্ষেত্রে আমাদের মুভমেন্ট আছে, দুই ক্ষেত্রে মুভমেন্ট থাকার কারণে আমাদেরকে দুই ক্ষেত্রে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে, এবং এই রিইনফোর্সমেন্টটা হবে ট্রাফিকের পারপেন্ডিকুলারে। ওকে, এরপরে আমাদের আরেক ধরনের রিইনফোর্সমেন্ট লাগবে, যেটা আমরা গত ক্লাসে আমাদের দেওয়ার আর দরকার হয় নাই। সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট। ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্টের কাজ কি? ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্টের কাজ হচ্ছে লোডটাকে যদি শুধুমাত্র চাকা একটা মেইন রিইনফোর্সমেন্টটা তো পারপেন্ডিকুলার টু দ্য ট্রাফিক আছে, তো আমাদের যে লোডটা আছে সেটা যাতে মেইন রিইনফোর্সমেন্টে ইভেনলি ডিস্ট্রিবিউট হয়, সেই কারণে আমরা একটা ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট প্রোভাইড করি, যেটা আমাদের যে মেইন বটম যে রিইনফোর্সমেন্টটা রয়েছে সেই বটম রিইনফোর্সমেন্টের উপরে আমরা ট্রাফিকের প্যারালালে বসাবো। এখানে ছবি আছে। আচ্ছা, এইখানে দেখো, এখানে এই যে গোল গোল বার যেগুলা, সেই গোল গোল বারগুলো হচ্ছে আমাদের এই ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট যেটাকে বলছি, সেই ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্টটা। আর এই লম্বা লাইন হিসেবে যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের মেইন রিইনফোর্সমেন্ট, যেটা ট্রাফিকের পারপেন্ডিকুলারে যাচ্ছে। ঠিক আছে, সো ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্টের ক্ষেত্রেও আমাদেরকে একটা ভ্যালু বলে দেওয়া আছে। আমরা 220 করে একটা ভ্যালু বের করব এবং সেটার পার্সেন্টেজ দেখব, কিন্তু পার্সেন্টেজটা আমাদের এসেছে 90.16%। তো এত বেশি আমাদের দেওয়ার দরকার নেই, আমাদের এটা ম্যাক্সিমাম 67% দিলেই হয়, যখন মেইন রিইনফোর্সমেন্টটা পারপেন্ডিকুলার টু দ্য ট্রাফিক থাকে। আমাদের এই ক্ষেত্রে মেইন রিইনফোর্সমেন্ট পারপেন্ডিকুলার টু দ্য ট্রাফিক, সো আমাদের ম্যাক্সিমাম 67% রিইনফোর্সমেন্ট দিলেই হবে। সো আমাদের মেইন রিইনফোর্সমেন্ট ছিল 0.38 ইঞ্চ স্কোয়ার পার ফিট, যেটার যদি আমরা 67% নিই তাহলে এটা আসে 0.25 ইঞ্চ স্কোয়ার পার ফিট। সেটা আমরা নাম্বার 4 দিয়ে প্রোভাইড করতে পারি। নাম্বার 4 দিয়ে প্রোভাইড করলে আমাদের যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা চলে আসে যে 9 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এটা আমাদের যাবে প্যারালাল টু ট্রাফিক অ্যাট দ্য বটম। এটা টপে লাগবে না, এটা শুধু বটমেই আমরা দিব। টপে আমরা দিব টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজের জন্য। টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজেরটা আমরা গত ক্লাসে যেরকম দেখেছিলাম 1/8 ইঞ্চ স্কোয়ার পার ফিট দিলে এটা এনাফ থাকে। সো সেখান থেকে আমরা 1/8 ইঞ্চ স্কোয়ার পার ফিট দিচ্ছি, এবং সেটা আমাদের সেন্টার টু সেন্টার যে ডিস্টেন্স সেটা হচ্ছে 18 ইঞ্চ সেন্টার টু সেন্টার প্যারালাল টু দ্য ট্রাফিক অ্যাট টপ। সো আমরা এতক্ষণ ধরে যা যা দেখলাম সেই জিনিসটাকে, এটা আমরা কি, এটা একটা ক্রস সেকশন, এই যে প্রতিটা হচ্ছে আমাদের বিম। তোমরা পুরো ক্রস সেকশনটাই আঁকতে পারো চাইলে এরকম মিডল বরাবর এঁকে দেখালেও হবে, সিমিলার জিনিসই আসে। সো আমরা তার মধ্যে শুধুমাত্র উপরের যে অংশটা আছে বা আমাদের যে ডেকটা আছে সেই ডেকটার আজকে ডিজাইনটা দেখলাম। ডেকের ডিজাইনিং এর ক্ষেত্রে এখানে আমাদের ছবিটা ক্লিয়ারলি আঁকে নাই, তোমরা যখন আঁকবা তোমরা পুরোটা দেখাবে। এটার যে থিকনেস কত এসেছে, টি এর ভ্যালু, সেই টি এর ভ্যালুটা দেখাবা। উপরের যে অ্যাসফল্ট যেটা রয়েছে, অ্যাসফল্টের যে থিকনেস সেটা দেখাবা 3 ইঞ্চি।
এবং তারপরে আমাদের মেইন রিইনফোর্সমেন্ট গুলো যেটা বললাম, মেইন রিইনফোর্সমেন্ট টপে এবং বটমে উভয় সাইডেই দেখা যাবে এবং সেটা আমাদের পারপেন্ডিকুলার টু দ্য ট্রাফিক থাকবে। এখানে পারপেন্ডিকুলার টু দ্য ট্রাফিক দেখানো হয়েছে। এবং এরপরে যেটা ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট থাকবে, ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট দেখাবা এবং উপরে আমাদের ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট থাকে না, উপরে আমরা টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজের জন্য একটা প্রোভাইড করি, টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজের জন্য যা আসবে সেটা আমরা উপরে দিয়ে দিব। সো এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? বোঝা গেছে আজকের ক্লাস? ম্যাম এটা কি সাইড ভিউ? আমাদের মানে মেইন পার্টটা কোন দিকে বসে? এইটা হচ্ছে আমাদের ক্রস সেকশন অ্যাকচুয়ালি। আমার কি স্লাইড যেটা আরেকটা শেয়ার করেছি ছবি সেটা দেখা যায়? যায় না সম্ভবত না। আচ্ছা দাঁড়াও আরেকবার শেয়ার দিই। আচ্ছা, এই যে ছবিটা দেখছো, প্রথম ছবিটাতে আমরা যাই। এই যে ছবিটা, এই ক্ষেত্রে এটা ধরো আমাদের গাড়ি। সো গাড়িটা এই বরাবর যাচ্ছে এবং এই দুই পাশে আমাদের সাপোর্ট রয়েছে, মাঝে আমাদের বিভিন্ন ধরনের পায়ার ক্যাপ রয়েছে এবং আমাদের যে গার্ডারগুলো কিন্তু এই বরাবর রয়েছে। এই আমি রেড কালার দিয়ে যেখানে দেখাচ্ছি এখানে দিয়ে গার্ডারগুলো যাচ্ছে। সো এখান থেকে তুমি যদি একটা সেকশন নাও, ধরলাম এই বরাবর আমি একটা সেকশন কাটছি, সেই সেকশনটা কাটলে কি হবে? সেই সেকশনটা কাটলে আমরা এরকম একটা ছবি দেখতে পাবো। ঠিক আছে, গাড়ি কোন দিকে যাচ্ছে? গাড়ি কিন্তু এই যে ধরো আমাদের যে স্ক্রিনটা আছে, স্ক্রিন থেকে বাইরের দিকে বের হয়ে আসছে, এরকম হিসেবে যদি আমরা চিন্তা করি যে গাড়িটা আমাদের এই বরাবর চলে যাচ্ছে সামনের দিকে বা স্ক্রিনের দিকে চলে আসছে, যেভাবে দেখো না কেন, তো গাড়ির ডিরেকশনটা এরকম। 2D প্লেনে আসলে 3D আঁকাটা একটু ঝামেলা। সো এইটা আমাদের গাড়ির যদি ডিরেকশন হয় এটা, তাহলে আমাদের ট্রাফিক যদি যেই দিকে হবে তার পারপেন্ডিকুলার যেহেতু, তো তার পারপেন্ডিকুলার ভ্যালুটা তো এই বরাবর বা সোজা। তুমি যখন এই ক্রস সেকশনে দেখবা, ক্রস সেকশনে সেটাকে একটা সোজা লাইন হিসেবে দেখা যাবে। বোঝা গেছে? মেইন রিইনফোর্সমেন্টটা এই যে টপে এবং বটমে, যাই হোক আমার একটু বের হয়ে গেছে আর কি, টপে এবং বটমে এরকম আমাদের একটা লাইন হিসেবে আসবে অ্যাকচুয়ালি। কারণ কি? কারণ এটা আমাদের ক্রস সেকশনে আমরা দেখছি বা ট্রান্সভার্স সেকশন যেটাই বলো না কেন, কিন্তু লঙ্গিটিউডিনাল সেকশনে যদি দেখো, লঙ্গিটিউডিনাল সেকশনে দেখলে তখন আবার দেখবা যে মেইন রিইনফোর্সমেন্ট এরকম গোল 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 হিসাবে দেখতে পাবা। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তো আমরা এই সেকশনটা আঁকি দেখে আমরা এই জাস্ট হচ্ছে ক্রস সেকশনটার ক্ষেত্রে আমরা ড্র করেছি দেখে আমরা এইটাকে এরকম প্যারালাল টু দ্য পারপেন্ডিকুলার টু দ্য ট্রাফিক এঁকেছি, যার কারণে এটা আমরা লাইন হিসেবে দেখব এবং আমাদের যে ডিস্ট্রিবিউশন বার সেটাকে গোল্লা গোল্লা হিসাবে আমরা দেখতে পাবো আর কি। আচ্ছা, সো আজকে যেটা দেখলাম এটার উপরে আসলে তোমাদের অ্যাসাইনমেন্টটা থাকবে। এই অ্যাসাইনমেন্টটা তোমাদের সাবমিশন তার নেক্সট উইকে, মানে আমাদের যেটা 4th উইক, এটা তো 3rd উইক, 4th উইকে। সো তোমরা অ্যাসাইনমেন্ট 1 আর অ্যাসাইনমেন্ট 2 দুইটা মিলিয়ে একবারে হচ্ছে 4th উইকে যেদিন সাবমিশন সেদিন তোমরা সাবমিট করে দিবা। এই আজকের অ্যাসাইনমেন্টও সিমিলার জিনিসই আসলে থাকবে, আমরা যে এখানে যা যা করলাম। তোমাদের এই গিভেন কিছু ডেটা দেওয়া থাকবে এবং গিভেন ডেটা থেকে তোমাদের যে স্ল্যাবটা রয়েছে সেই ডেক স্ল্যাবটা ডিজাইন করতে হবে। ডেক স্ল্যাব ডিজাইন করে তোমরা লাস্টে একটা এরকম ক্রস সেকশনে তোমরা ছবিটা দেখিয়ে দিবা যে তোমাদের রিইনফোর্সমেন্ট যেগুলো এসেছে মেইন বার কোনগুলো এবং ডিস্ট্রিবিউশন এবং টেম্পারেচার বারগুলো কোনগুলো কোথায় হবে বা কিভাবে বসবে সেই জিনিসটা তোমরা দেখিয়ে দিবা, তাহলে তোমাদের আজকের বা এই দিনের অ্যাসাইনমেন্টটা শেষ। সো অ্যাসাইনমেন্ট 1 আর 2 কাইন্ড অফ সিমিলারই, জাস্ট আমাদের কিছু জায়গায় বুঝতে হবে যে যেরকম যদি স্ল্যাব ব্রিজ হয়, স্ল্যাব ব্রিজের ক্ষেত্রে শুধুমাত্র মেইন রিইনফোর্সমেন্টটা
প্যারালাল টু দ্য ট্রাফিক হবে এবং শুধুমাত্র বটমে দিলেই হবে। বাট যখন আমরা ডেক ডিজাইন করব, ডেক ডিজাইনিং এর ক্ষেত্রে আমাদের মেইন রেইনফোর্সমেন্ট টপ এবং বটম দুই ক্ষেত্রেই দিতে হবে এবং এটা হবে পারপেন্ডিকুলার টু দ্য ট্রাফিক। জাস্ট এই দুই ব্রিজের মধ্যে এইটাই ডিফারেন্স। এবং আরেকটা হচ্ছে মোমেন্ট বের করার ক্ষেত্রে। মোমেন্ট বের করার ক্ষেত্রে আমরা আগে WL²/8 করেছি, এই ক্ষেত্রে আমরা WL²/10 করব। সো আজকে আর ক্লাস নিয়ে কার কোনো কোশ্চেন আছে? না ম্যাম। ওকে, যদি কোশ্চেন না থাকে তাহলে আমি শেয়ারিংটা অফ করছি। আমি তোমাদের যেই কি বলে অ্যাসাইনমেন্টটা ক্লাসরুমে আপলোড করে দেব। অ্যান্ড এর মধ্যে তো যদি এই উইকটা তো ক্লাস হবে না, বাট তোমাদের যদি কোনো ধরনের প্রবলেম থাকে অ্যাসাইনমেন্ট করতে যেয়ে হোক বা যেটাই হোক, তোমরা আমাকে মেল দিতে পারো। এবং এছাড়াও নেক্সট উইকে তো যেহেতু আর কি ক্লাস আশা করছি আমরা যে অফলাইনে আমরা করতে পারবো, সেক্ষেত্রে সামনাসামনি এসেও কারো যদি কোনো প্রবলেম থাকে সেটা ডিসকাস করতে পারো। এবং অন্যান্য আমরা এরপরে যখন এরপরের ক্লাসগুলোতে আমরা গার্ডারের ডিজাইনটা আরও ডিটেলসে দেখবো, সেক্ষেত্রে আমরা প্রি স্ট্রেস রিলেটেড যদি তোমাদের আর কোনো কোশ্চেন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে সেগুলো নিয়ে আমরা ডিটেলস ডিসকাশন করতে পারবো। তো অনলাইন ক্লাসে আমি জেনারেলি অ্যাটেন্ডেন্স রাখি না, বাট যেহেতু আর কি এটা অফিস থেকে বলে দিয়েছে, সো আমার একটু অ্যাটেন্ডেন্সটা নিতে হবে। আমি একটু তোমাদের রোল কল করি। আচ্ছা, 22205062 আছেন? 22 এর 71, 72, 78, 100, 141। আচ্ছা, আপনাদের রেগুলার ব্যাচের 46, Yes, ma'am. 49, Present, ma'am. 50, Yes, ma'am. 51, absent 52। Yes, ma'am. আপনার কি এখন নতুন নতুন জয়েন দেন? 53, 56, Present, ma'am. 57, absent 58, absent 59, ম্যাম। 60, Present, ma'am. 61, Present, miss. 62, absent 63, absent 64, absent 65, absent 66, absent 67, 69, সিয়ারের খবর নেই, 70, গাজী নাওয়েল। আপনার রোল কত যে হাত তুলছেন? ও 58। 58 এতক্ষণ পরে কোথা থেকে আসলেন? আচ্ছা, যাই হোক। 79, 72, Present, ma'am. 73, absent 74, absent 75, absent 77, absent 79, absent